চাণক্যের এমন কিছু কৌশল আছে যা এতটাই শক্তিশালী যে সেগুলোকে প্রায় বিপজ্জনক বলা যায়। চলুন এই প্রাচীন জ্ঞানের গভীরে গিয়ে দেখি আজকের এই যুগে দাঁড়িয়েও কিভাবে এই কৌশলগুলো কাজে লাগিয়ে নিজের সম্মান রক্ষা করা সম্ভব, আর এটা নিশ্চিত করা যায় যে কেউ আপনাকে দুর্বল ভাবার সুযোগই না পায়। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে যারা মন থেকে ভালো তাদেরকেই কেন সবচেয়ে বেশি ব্যবহার করা হয়? এটা কিন্তু একটা খুব সাধারণ প্রশ্ন যা আমরা অনেকেই ব্যক্তিগত জীবনে বা কাজের জায়গায় অনুভব করি। আর ঠিক এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শুরু করা যাক। প্রাচীন স্ট্র্যাটেজিস্ট চাণক্য কিন্তু এই সমস্যার মূল কারণটা মাত্র একটা বাক্যেই বলে দিয়েছেন। তার মতে পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি শোষিত হয় যারা আসলে ভালো মানুষ, কিন্তু নিজেদের একটা সীমারেখা বা বাউন্ডারি তৈরি করতে জানে না। আর এই একটা ধারণাই কিন্তু আমাদের সব সমাধানের মূল ভিত্তি। তাহলে চলুন আমাদের প্রথম পর্বে দেখি এই সম্মান হারানোর চক্রটা ঠিক কিভাবে শুরু হয়। এর আসল কারণটা যদি আমরা ভেঙে বুঝতে পারি তাহলে হয়তো গোড়া থেকেই একে আটকানো সম্ভব হবে। দেখুন, চাণক্য এখানে সহনশীলতা আর দুর্বলতার মধ্যে একটা খুব সূক্ষ্ম রেখার কথা বলেছেন। যতক্ষণ মানুষ আপনাকে সহনশীল ভাবছে ততক্ষণ সব ঠিক আছে, কিন্তু যেই মুহূর্তে অন্যের চোখে সেই সহনশীলতা দুর্বলতা বলে মনে হতে শুরু করে, ঠিক তখনই শোষণ শুরু হয়। আর মজার ব্যাপার হলো, এই আধিপত্যটা কিন্তু একদিনে প্রতিষ্ঠা হয় না। এটা শুরু হয় খুব ছোট ছোট পরীক্ষার মাধ্যমে। ধরুন, কেউ আপনার কথার মাঝখানে আপনাকে থামিয়ে দিল বা আপনার কোনো মতামতকে পাত্তাই দিল না। এগুলোই হলো প্রথম পরীক্ষা। আর এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। যখন প্রথমবার কেউ আপনার সীমা লঙ্ঘন করে আর তার কোনো প্রতিক্রিয়া আপনি দেখান না, তখন এটা তাকে একরকম নীরব অনুমতি দিয়ে দেয় কাজটা আবার করার এবং বারবার করার। আর এই একটা মুহূর্তের ভুল সারা জীবনের জন্য একটা প্যাটার্ন তৈরি করে ফেলতে পারে। বেশ, তাহলে এর বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থাটা কিভাবে তৈরি করা যায়? প্রথম কৌশলটা হল নিজের দুর্বলতার তথ্যকে নিয়ন্ত্রণ করা। মানে, কে আপনার সম্পর্কে কতটা জানবে সেটা আপনার হাতে রাখতে হবে। চাণক্যনীতির এই সূত্রটা খুব পরিষ্কারভাবে একটা কঠিন সত্যি বলে দেয়। আপনি যখন নিজের ব্যক্তিগত কষ্ট, ভয় বা অভাবের কথা কাউকে বলেন, তখন আপনি আসলে তার হাতে একটা অস্ত্র তুলে দিচ্ছেন যা সে আপনার বিরুদ্ধেই ব্যবহার করতে পারে। কারণ পৃথিবী সহানুভূতি কম, সুযোগ বেশি খোঁজে। ভাবুন তো ব্যাপারটা কিভাবে কাজ করে। আজ যে মানুষটা খুব মন দিয়ে আপনার কষ্টের কথা শুনছে আর সহানুভূতি দেখাচ্ছে, কাল সে ওই তথ্যটাই ব্যবহার করে আপনার মনে ভয় তৈরি করবে। আর পরশু আপনার সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে আপনাকে নিয়ন্ত্রণ বা ব্ল্যাকমেইল করবে। এভাবেই নিজের বলে দেওয়া দুর্বলতা একসময় মানসিক দাসত্বের কারণ হয়ে দাঁড়ায়। এবার আসা যাক দ্বিতীয় কৌশলে। এটা চাণক্যের অস্ত্রাগারের সবচেয়ে শক্তিশালী আর সম্ভবত সবচেয়ে অস্বস্তিকর একটা অস্ত্র। সেটা হল নীরবতার শক্তি। ভাবুন, কেউ আপনাকে অপমান করল বা চ্যালেঞ্জ করল। আপনি রেগে গিয়ে চিৎকার করার বদলে যদি একদম চুপ করে থাকেন বা শুধু একটু হাসেন, তাহলে কি হবে? আপনার এই নীরবতা উল্টো দিকের মানুষটার মনের ভেতরে একটা ঝড় তুলে দেবে। সে বুঝতেই পারবে না আপনি কি ভাবছেন, আর এটাই তার মনে ভয় তৈরি করবে। আর এখানেই আসল কৌশলটা লুকিয়ে আছে। যখন আপনি নীরব থাকেন, তখন আপনার মস্তিষ্ক সবচেয়ে শান্তভাবে আর দ্রুত কাজ করে। আপনি পরিস্থিতিটা হিসেব করার সুযোগ পান। আর অন্যদিকে আপনার প্রতিপক্ষ আতঙ্কে সবচেয়ে খারাপ সিদ্ধান্তগুলো নেয়। আপনি ভাবার সময় পান আর সে ভুল করতে বাধ্য হয়। এতক্ষণ তো আমরা আত্মরক্ষার কথা বললাম, কিন্তু এবার আমরা এমন কিছু মনস্তাত্ত্বিক কৌশল বা সাইকোলজিক্যাল গেমসের কথা বলবো যা দিয়ে আপনি পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন। চাণক্য এখানে 4টে প্রধান মনস্তাত্ত্বিক অস্ত্রের কথা বলেছেন, যা দিয়ে কোনো রকম আক্রমণাত্মক কথা না বলেও নিজের প্রভাব প্রতিষ্ঠা করা যায়। প্রথমটা হলো দৃষ্টির খেলা। ধরুন, কেউ আপনার ওপর প্রভাব খাটানোর চেষ্টা করছে, আপনি তার চোখের দিকে শান্তভাবে স্থিরভাবে তাকিয়ে থাকুন, কোনো কথা না বলে। এই নীরব দৃষ্টির চাপেই সে ভেতর ভেতর ভেঙে পড়তে শুরু করবে, কারণ শব্দের চেয়েও চোখের আঘাত অনেক বেশি শক্তিশালী। দ্বিতীয় অস্ত্রটা হল দূরত্বের ভয় তৈরি করা। মানে, নিজেকে সবসময় সহজলভ্য করে রাখবেন না, কৌশলগতভাবে একটু দূরত্ব তৈরি করুন। কারণ কোনো জিনিসের অভাবই তার মূল্য বাড়িয়ে দেয়। আপনার উপস্থিতি যখন কম হবে, তখন তার মূল্য আর সম্মান দুটোই বাড়বে। আর এরপর আসছে বিপরীত আক্রমণ। এটা অপমানকে নিষ্ক্রিয় করার একটা অসাধারণ কৌশল। কেউ আপনাকে অপমান করলে প্রথমে শান্তভাবে শুনুন, তারপর তার কথার সাথে একমত হয়ে যান। বলুন, হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। এতেই সে অবাক হয়ে যাবে। আর শেষ ধাপে তার কথাটাকেই প্রশ্ন হিসেবে তার দিকে ছুড়ে দিন। যেমন, তো আপনার এই অসাধারণ দক্ষতা দিয়ে আপনি জীবনে কি করেছেন? ব্যাস, খেলা ঘুরে যাবে। আমরা এতক্ষণ অনেকগুলো কৌশল নিয়ে কথা বললাম,
কিন্তু চাণক্যের এমন একটি চূড়ান্ত নীতির আছে যা এই সব কিছুর ঊর্ধ্বে, আর এটাই সাফল্যের সবচেয়ে বড় সূত্র। চাণক্যের চূড়ান্ত শিক্ষা হল আপনি যতক্ষণ অন্যদের সাথে একই পাতালেতে থেকে তাদের সাথে লড়াই করছেন ততক্ষণ আপনি ওই একই জায়গাতেই আটকে থাকবেন। আসল লড়াইটা তাদের সাথে নয়। আসল অটুট সম্মান চেয়ে পাওয়া যায় না, এটা অর্জন করতে হয়। আর সেটা আসে এমন এক ক্ষমতা আর সাফল্য থেকে যা দেখলে লোকে আপনার মূল্য নিয়ে প্রশ্ন তোলার সাহসী পাবে না। সম্মানটা তখন আসে এই ভয় থেকে যে আপনি তাদের কত বড় ক্ষতি করতে পারতেন কিন্তু করেননি। তাই আসল লক্ষ্য হল নিজেকে এতটা উঁচুতে নিয়ে যাওয়া যেখানে পৌঁছানোর পর অন্যদের আপনার দিকে তাকাতে হলে ঘাড় উঁচু করতে হয়। আর সেই উচ্চতায় পৌঁছে গেলে তাদের ছোটখাটো মতামত বা মনস্তাত্ত্বিক খেলাগুলো আর কোনো গুরুত্বই রাখে না। শেষ পর্যন্ত এই প্রাচীন কৌশলগুলো আমাদের সামনে একটা পথ খুলে দেয়, একটা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দেয়। আপনি কি পরিস্থিতির শিকার হয়ে থাকবেন, নাকি সেই খেলোয়াড় হবেন যে খেলার নিয়ম আর নিজের মূল্য দুটোই নিজে নির্ধারণ করে? সিদ্ধান্তটা আপনার।